দেখুন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অলরেডি এই ফোনটিতে ছেঁড়াই রয়েছে এবং কি এই ফোনটির অ্যান্টিনা লাইন দেখুন লজিকের মধ্যে যে অ্যান্টিনা থাকে সেটি কিন্তু ভেঙে গিয়েছে। অলরেডি কিন্তু এটি ভেঙে উল্টো হয়ে আছে। তো এই যে একটি সমস্যা এবং এই ফোনটিতে Qualcomm পোর্ট করছে। ফোনটি কিন্তু একদম ডেড মোডে আছে, অন হচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি একটি প্যাকেট খুলছি। এটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসেছে। এটি নোট 10 প্রো একটি ফোন দেখতে পাচ্ছি এবং সাথে চিরকুট রয়েছে। চিরকুটে উনি ওনার বিস্তারিত জানিয়েছেন। তো উনি লিখেছেন যে, "বড় ভাই আমার সেট দীর্ঘ ১ বছর ধরে ভালো চলছিল। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে সেটটি নেটওয়ার্ক চলে যায়। সিম পেতো কিন্তু সিগন্যাল আসতো না। তাই আমি একটি দোকানে দেখাই এবং সেটটি কাজ করে দেন। বলেন যে রিবোলিং করে দিয়েছেন। কাজ করার পর ১ সপ্তাহ ভালো চলে এবং হঠাৎ করে সেটটি আবার অফ হয়ে যায়। একদিন আমি উনার কাছে আবার নিয়ে গেলে উনি বলেন যে সেটটির পাওয়ার আইসি নষ্ট, উনি কাজটি করতে পারবেন না এবং তারপর অনলাইনে আপনার ভিডিও দেখি এবং আপনার কাছে পাঠাই। আশা করছি আপনার থেকে ভালো ফলাফল পাবো। আমার অফিসের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, তাই আপনার কাছে পাঠানো এবং" তো চিরকুটটি পড়ে শোনালাম এবং কি Redmi Note 10 Pro একটি ফোন ৬ ১২৮ ভেরিয়েন্টের ফোন। আর উনি নারায়ণগঞ্জ, বন্দর এবং মদনপুর থেকে পাঠিয়েছেন। তো এই ফোনের যে কন্ডিশন উনি কিন্তু ফোনটি ট্রাই করেছেন, দেখিয়েছেন এবং ফোনটি এক পর্যায়ে ঠিক হয়নি। এরপরই কিন্তু ফোনটি পাঠিয়েছেন। তো আমরা চেষ্টা করব এই ফোনটির A to Z কি প্রবলেম রয়েছে সেটি বোঝার এবং কি সেই ফোনটিকে প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখুন 0.1 নিচ্ছে চার্জারের মাধ্যমে আমি 6 পোর্টের চার্জারে লাগিয়েছিলাম। তো এখানে ব্যাকশেল অলরেডি রিমুভ করা রয়েছে। আমি কম্পিউটারে চেক করছি, কম্পিউটারে পোর্ট করছে। দেখুন কম্পিউটারে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি Qualcomm পোর্ট করছে। Qualcomm পোর্ট কয়েকটি কারণে করতে পারে। সেটি হতে পারে আপনার সিপিইউ এবং ইউএফএস এর যে বন্ডিং রয়েছে, যে কানেকশন রয়েছে, সেই প্রোটোকলে কোনো লাইন মিস হলেও Qualcomm পোর্ট করতে পারে। পাশাপাশি আপনার সফটওয়্যার ইস্যু থাকলে Qualcomm পোর্ট করতে পারে। ইডিএল লাইনে শর্ট থাকলে Qualcomm পোর্ট করতে পারে এবং কি আরও অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে কিন্তু Qualcomm পোর্ট করতে পারে। তো যাই হোক আমরা বেসিক্যালি একটা ফোন তো যখন ভালো থাকে সেই ফোনটি হুট করে Qualcomm পোর্ট আসলে সেটির একটি কারণ থাকে। আর যে ফোনটি কাজ করতে গিয়ে সেটি আনসাকসেস হয়েছে বা চেষ্টা করা হয়েছে, সেই ফোনটি অবশ্যই আমাদেরকে আগে খুলে দেখতে হবে এবং ফোনটির A to Z বিস্তারিত দেখার পরেই একটি ধারণা পাওয়া যাবে যে এই ফোনটি কেন এরকম পোর্ট করছে। তো আমরা ১ম এ হচ্ছে এই ফোনটির যত স্ক্রু রয়েছে সেগুলো রিমুভ করে নিচ্ছি এবং স্ক্রু খুলতে গিয়ে আমি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে এই ফোনটির কিন্তু আ বেশ কয়েকটি স্ক্রু কম রয়েছে এবং কি ফিঙ্গারপ্রিন্টের রেবনটি ছেঁড়া রয়েছে। তো আমরা ভিতরে আরেকটু খুলে দেখব। আর এখানে কিন্তু আরও একটি স্ক্রু রয়েছে। আসলে এখানে থাকবে গোল্ডেন কালারের স্ক্রু নিচের দিকে এবং উপরের দিকে থাকবে ব্লাক কালারের স্ক্রু। স্ক্রুগুলোও কিন্তু এলোমেলো রয়েছে। তো এখানে আরেকটি সমস্যা আমি দেখতে পাচ্ছি যে নেটওয়ার্কের অ্যান্টিনা যে সাব পিসিবির মধ্যে থাকে সেটি কিন্তু ভাঙা রয়েছে এবং কি সেটি ভেঙে উল্টো দিকে হয়ে আছে। আসলে এটি সাব পিসিবি খোলা হয়েছিল এবং সেটি লাগানোর সময় ভুল পদ্ধতিতে এটি লাগানো হয়েছে যে কারণে কিন্তু এটি এই অবস্থা হয়েছে। এরকম খুঁটিনাটি অনেক বিষয়ে কিন্তু আমাদের জানা না থাকলে একটি ভুল হয়ে যেতে পারে। তো এই বিষয়ে অবশ্যই আমাদেরকে খুব ভেবেচিন্তে একটি কাজ করতে হবে। দেখুন এই ফোনটির মাদারবোর্ডটি মোটামুটি সব ঠিকঠাক রয়েছে। তবে এই ফোনটিতে শুধুমাত্র সিপিইউ রিবোলিং করা হয়েছে। অন্যান্য জায়গাগুলো ঠিকঠাক রয়েছে আমার মনে হচ্ছে। আমি ১ম এ যে কাজটি করব সিপিইউটি রিমুভ করব। সিপিইউ রিমুভ করব এই কারণে যে সিপিইউর নিচে কোনো বলে কোনো ফল্ট হয়েছে কিনা বা সিপিইউ ড্যামেজ হয়েছে কিনা। সিপিইউ নিজেও কিন্তু ডেড হয়ে এরকম Qualcomm পোর্ট আসতে পারে। সিপিইউ অনেক সময় অতিরিক্ত হিট লেগে এরকম কিন্তু খারাপ হয়। তো এই ফোনটির যে কন্ডিশন রয়েছে সেটি আমি দেখব যে কি প্রবলেম রয়েছে এবং সিপিইউ রিমুভ করে নিচ্ছি। তো দেখুন আমি সিপিইউটি যেহেতু রিভলভ করা রয়েছে খুব স্মুথলি রিমুভ হবে এবং হয়েছে এবং মাদারবোর্ডের যে বলগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকই রয়েছে আমার কাছে মনে হচ্ছে এবং কি সিপিইউর বলগুলোও ঠিক রয়েছে, কোনো স্ক্র্যাচ নাই এবং কোনো ধরনের বল কিন্তু মিসিং আমি পাইনি। মানে সিপিইউর যে বলগুলো প্রতিটি বলই ঠিকঠাক মতো কানেক্টিভিটি পেয়েছিল। তো এখানে কোনো ফল্ট যেহেতু নেই, রিবলিংটি মোটামুটি পারফেক্ট ছিল বলা চলে। তো এরপরেও যেহেতু Qualcomm পোর্ট আমি এই সিপিইউটি আরেকবার ফ্রেশ করে রিভলভ করে তারপর বসিয়ে দেখব যে সেই ফোনটি অন হয় কিনা বা Qualcomm পোর্টটি ছাড়ে কিনা বা Qualcomm পোর্টই আসে কিনা আবার। তো এই যে একটি কন্ডিশনের ফোন আমরা কাজ করছি এটি হচ্ছে
রেডমি নোট 10 প্রো আর রেডমি নোট 10 প্রো ফোনগুলোর এত পরিমাণে প্রবলেম হয়েছে, নোট 10 প্রো এবং নোট 10 প্রো ম্যাক্স এখনও পর্যন্ত অনেক ফোন কিন্তু ইনটেক ফোন আমি পাচ্ছি রেগুলারই। দেখা যায় যে মাঝে মাঝেই কিন্তু এই ফোনগুলো ইনটেক অবস্থায় আমরা পেয়ে থাকি, যে ফোনগুলো এখনও ভালো চলছে, অনেক দিন হয়ে গেছে এবং কি এই মুহূর্তে এসেও কিন্তু এগুলো রিবোলিং ফল্ট বা রিবোলিং প্রবলেমটি আসছে, ইস্যুটি আসছে। তো যাই হোক, এই ফোনগুলোর আমাদেরকে খুব সুন্দরভাবে কাজ করতে হবে। কাজ করলে এই ফোনগুলো প্রতিটি ফোনই কিন্তু ঠিক হওয়ার মতো থাকে। কাজ করতে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার ফোন অনেক বেশি এখন বর্তমানে। সেই কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আপনারা যদি এই কাজগুলোর উপরে একটু চেষ্টা করেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ এই কাজগুলো এখন বর্তমানে যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই ফোনগুলো লস প্রজেক্টে পড়ে থাকবে। আর যেহেতু ফোনগুলো ঠিক হওয়ার মতো, আমরা চাবো যে প্রত্যেকটি ফোনই আবার রিপেয়ার হয়ে তার হাতে চলে যাক, ইউজারের হাতে, যিনি আগের মতো আবার ইউজ করতে পারবেন। এগুলো কাজ করে ২-৩ বছর আরও বা ৫ বছর আরও ইউজ করতে পারবেন এরকম ধারণা করা যায়। একটি ফোন সারা জীবন চলবে না, বাট সেই ফোনটির নির্দিষ্ট একটি লিমিট রয়েছে। যেমন অ্যা ৩ বছর ৫ বছর একটি ফোন তো ইউজ করা যেতেই পারে। যেহেতু ২০,০০০-২৫,০০০ টাকা বাজেটের একটি ফোন আপনি যদি ১ বছর ২ বছরের মধ্যে নষ্ট হয়ে যায় সেটি দুঃখজনক। তো লো কোয়ালিটির চিপ দিয়ে যে ফোনগুলো বর্তমানে বাজারে এসেছে, বা যেমন Infinix, Hotwap অনেক ধরনের মডেল রয়েছে যেগুলোতে আমার মনে হচ্ছে যে Oppo, Vivo, Realme এর মধ্যেও কিছু আছে যেগুলো এমএমসি খুব দ্রুত হেলথ খারাপ হয়ে সেই ফোনগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। যেগুলোর আমার মনে হয়েছে অল্প সময়ে ডেড হয়েছে। এটি আরও অনেক বেশি সময় চলা উচিত ছিল। তো সেক্ষেত্রে এই ইউফেস দ্বারা যে এই ফোনগুলো, যেগুলো মোটামুটি ভালোই লম্বা সময় চলেছে, এখন পর্যন্ত চলছে, অনেকে কিন্তু ব্যবহার করছেন। নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স এবং কি এই টাইপের বেশ কিছু ফোন রয়েছে, অনেক ফোন রয়েছে যেগুলো এখনও পর্যন্ত অনেকেই কিন্তু ভালোভাবে ইউজ করতে পারছেন। আর ফোনগুলো যথেষ্ট ভালো ছিল বিল্ড কোয়ালিটি। কিন্তু সিপিইউ ইস্যু যে হচ্ছে, এটি হচ্ছে একটি ম্যানুফ্যাকচারিং ফল্ট হতে পারে যে এই সিপিইউগুলো হিট বেশি হয় এবং কি ক্যামেরা থেকে শুরু করে সবকিছু, এটা যে জিপিইউ সিস্টেম সেটিও কিন্তু এখানে আসলে উল্লেখযোগ্য একটি কারণ হতে পারে। তো সব মিলিয়ে এই প্রসেসরগুলো যেহেতু প্রচুর হিট আপ হয়, হিট হওয়ার কারণে কিন্তু এই প্রসেসরগুলোতে ফল্ট হয়। বাট এটি রিভলভ করলে আবার লম্বা সময় কিন্তু ইউজ করা যায়। ১-২ বছর ইউজ করা যায় টানা। এরপরে যদি আবার সমস্যা হয় আবার রিভলভ করলে আবার ইউজ করা যায়। তো এই হচ্ছে বিষয়। এখন এই ফোনটির দেখুন, ব্যাটারি কানেক্টরে বারবার পাওয়ার সাপ্লাই বা কোনো সুই দিয়ে বা টুইজার দিয়ে বারবার কাজ করার কারণে এই পিনগুলো কিন্তু ভিতরে ঢুকে আছে। তো এই পিনগুলো যদি ভিতরে ঢুকে থাকে তাহলে কিন্তু ব্যাটারির লাইনগুলোই ঠিকমতো পাবে না। এটি একটি বড় কারণ। তো আমরা অনেক সময় যে পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই ফোনগুলোর রিডিং চেক করি, তখন কিন্তু টুইজার বা বিভিন্ন কিছু দিয়ে চেক করি। এটি না করে এটির যে কানেক্টর রয়েছে সেটি দিয়ে চেক করলে এই ফোনটি কিন্তু ভালো থাকবে, কানেক্টরটি ভালো থাকবে। দেখুন, কানেক্টর খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পোর্টেন্ট একটি ফোনের জন্য। সম্পূর্ণ পাওয়ার কিন্তু এই ব্যাটারি কানেক্টরের মাধ্যমে আপনার সাপ্লাই হয়। দেখুন, এরপরেও ফোনটি কোয়ালকম পোর্ট করছে আমি দেখতে পাচ্ছি। সিপিইউ রিভলভ করলাম, ইনস্টল করলাম, এরপরেও পোর্ট করছে। তো এবার বাধ্যতামূলক আমার পরবর্তী স্টেপে যেতে হবে। সিপিইউ যেহেতু রিভলভ করেছি, এই সেকশনে আমি আর কিছু করব না। আমি সরাসরি চলে যাব। আর ফোনটি আমি আই চেকিং করে নিয়েছি, আই স্ক্যান করে দেখেছি যে এর আশেপাশে যে রেজিস্টর বা অন্যান্য কোনো কম্পোনেন্ট কিন্তু মিসিং পাইনি। তো এটি একটি বিষয়। কারণ নরমালি আগে একটি কাজ করা ফোনকে চোখে যতটুক ধরা পড়ে সেটুক দেখে নিতে হয়। সেটি আমি দেখে নিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি যে আমার যে স্টোরেজ আইসি, ইউএফএস রয়েছে, ফ্ল্যাশ চিপ বা র‍্যাম আইসি বা রোম আইসি যাই বলেন না কেন, একেকজনে একেক নামে ডাকে, বাট প্রবলেমটি আমরা খুব সহজেই কিন্তু ধরতে পারি বা একটি বিষয় শুনলেই আমরা বুঝতে পারি আসলে সে কি বলছে। তো যেহেতু র‍্যাম, রোম একসঙ্গে এই ফোনটির, অনেকে র‍্যাম বলে থাকেন, অনেকে স্টোরেজ বলে থাকেন, অনেকে ইউএফএস বলে থাকেন, আবার অনেকে ফ্ল্যাশ চিপ বলে থাকেন। তো এই সবগুলোর অর্থ আসলে একটাই। আর এটা হচ্ছে ইউএফএস 2.2 স্টোরেজ আইসি, 2.1 বা 2.2 থাকে। তো যাই হোক, আমি এটি SK hynixের একটি আইসি। আইসিটি রিমুভ করে নিয়েছি এবং মাদারবোর্ডটি ক্লিন করে আইসিটি রিভলভ করে ইনস্টল করে দেব। খুব সিম্পলি এই কাজটি করে ফেলব এবং কি এই কাজগুলোতে কখন আমরা এই স্টোরেজ রিভলভ করব।
আমাদেরকে অবশ্যই চেক করতে হবে এটির কানেক্টিভিটি ঠিক রয়েছে কিনা বা কম্পিউটারে পোর্ট করছে কিনা। এটি যখন ছেড়ে দিবে তখন কিন্তু এই আইসিতে কাজ করতে হবে। আইসিটি কিন্তু আমরা আরও ভেরিফাই করতে পারি, বক্সে লাগিয়ে চেক করতে পারি, রিভল করে তারপর কিন্তু আমরা একটা ডিভাইসে লাগিয়ে আইসি ঠিক রয়েছে কিনা, আইসির ভিতরে প্রোগ্রাম ঠিক রয়েছে কিনা, ফ্লাশ ঠিক রয়েছে কিনা, ফাইলগুলো। এই ফাইলগুলো যদি ঠিক না থাকে, আইসি যদি জিপিটি পার্টিশন এরর থাকে অথবা দেখা যায় আইসিটি কানেক্ট হচ্ছে না বা আইসি নিজেই ড্যামেজ হয়ে আছে, তাহলে এই ফোনটি কোয়ালকম পোর্ট করবে। বা সফটওয়্যার কোনো প্রবলেম থাকলে, ফরম্যাট হয়ে থাকলে, তাহলে কিন্তু আইসিটি এই প্রবলেম থাকবে এবং কি এই ফোনটি কোয়ালকম পোর্ট করবে বা অন হবে না। দেখুন এখানে কয়েকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে একটি হচ্ছে পোর্ট করছে, দ্বিতীয় হচ্ছে 0.1 আই চার্জারে নিচ্ছে এবং কি ডিসি রিডিং কিন্তু ডিসি রিডিং যদিও আমি এই ফোনটিতে চেক করিনি, পাওয়ার সাপ্লাই অবশ্যই ওকে রয়েছে, ডিসি রিডিং হয়তো 100 বা 120 এরকম থাকবে। তো যেহেতু স্টোরেজ কানেক্টিভিটি পাচ্ছিল না এবং খুব কনফার্ম আমি বুঝতে পারছিলাম। এবার দেখুন আমি স্টোরেজ রিভল করে লাগানোর পর ফোনটি কিন্তু লোগো চলে আসছে। মূলত প্রবলেমটি এখানেই ছিল। স্টোরেজ আইসিটি মূলত হয়তো ড্রাই সোল্ড হয়েছিল। কারণ পাশে যে সিপিইউ রিভল করা হয়েছে হয়তো একবার বা একাধিকবার সিপিইউ রিভল করার কারণে যে স্টোরেজ রয়েছে, ফ্ল্যাশ চিপ রয়েছে সেটি কিন্তু ড্রাই হয়ে যায় এবং সেই বলগুলো কোনো একটি বল হয়তো ফল্ট হওয়ার কারণে এবং কি এখানে আমি কয়েকটি বল ফল্টও পেয়েছি, সেগুলো আমি ঠিকঠাক করে দিয়েছি, রিপেয়ার করে দিয়েছি। এরপর ফোনটি অন হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অন হয়েছে। ওনার ডকুমেন্ট সহ কিন্তু উনি এই ফোনটি পাবেন। আরও অন্যান্য কিছু কাজ রয়েছে যেমন অ্যান্টিনা, নেটওয়ার্ক এগুলো কাজ করতে হবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। নেক্সট ভিডিওর জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।